আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস আশাবরীর পঞ্চম অর্থাৎ শেষ পর্ব। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমোবো বলে শুইনি, কেন জানি খুব ক্লান্ত লাগছিল। মা ডাকলেন, খেতে আয় রেনু। আমি বললাম আসছি বলেই বিছানায় শুয়েছি, সঙ্গে সঙ্গে ঘুম। মা ডেকে তুললেন না। মা আর আগের মতো নেই। একবার ডেকেই দায়িত্ব শেষ করেছেন। সারাদিন না খেলেও দ্বিতীয়বার ডেকে কিছু বলবেন না। তাছাড়া ভাইয়ার সঙ্গে মার আবার ঝগড়া হয়েছে, শীতল ঝগড়া। এই ঝগড়ার পর মা আরো চুপ হয়ে গেছেন, কারো সঙ্গেই কিছু বলছেন না। ঝগড়ার কারণ অতি তুচ্ছ। সকালবেলা ভাইয়াকে চা দিতে দিতে মা বললেন, তুই কি একবার বগুড়ায় যাবি? ভাইয়া চায়ে চুমুক দিতে দিতে বললেন, অবশ্যই যাব, কি ব্যাপার? মা অস্বস্তির সঙ্গে বললেন, স্বপ্নে দেখলাম তোর বাবা বগুড়ায়। ভাইয়া গম্ভীর গলায় বললেন, স্বপ্নের উপর নির্ভর করে এত দূর যাওয়াটা কি ঠিক হবে? আমার স্বপ্ন ঠিক হয়। তুমি যে স্বপ্ন বিশারদ তা তো জানতাম না মা। মা কঠিন গলায় বললেন, ঠাট্টা করছিস? না, ঠাট্টা করছি না, শুধু জানতে চাচ্ছি তোমার স্বপ্নের উপর নির্ভর করে এত দূর যাওয়াটা কি ঠিক হবে? ঠিক না হলে যাবি না? রাগের কথা না মা, যুক্তির কথা। বগুড়া তো ছোট্ট একটা জায়গা না, অনেক বড় জায়গা। সেখানে বাবাকে কিভাবে খুঁজবো? স্বপ্নে অ্যাড্রেস পেয়েছো? তোকে কিছু খুঁজতে হবে না, স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নের আবার কোনো মানে হয়? বলতে বলতে মার চোখে পানি এসে গেল। মা আঁচলে মুখ ঢেকে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সেই দরজা রাত 10টার আগে খোলা হলো না। নাকে খুশি করবার জন্যই ভাইয়া বগুড়া ঘুরে এলো, হোটেলগুলিতে খোঁজ করলো, থানার ওসি সাহেবের সঙ্গে দেখা করলো। কাজের কাজ কিছুই হলো না। ভাইয়া ফিরল খুশখুশে জ্বর নিয়ে। মার রাগ পড়ল না। ভাইয়া যখন বলল, মা হাসি মুখে দুটো কথা বলো আমার সঙ্গে, বগুড়া দেখে এলাম তো। মা কিছুই বললেন না। ভাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এবার পরের বার যদি এ জাতীয় স্বপ্ন দেখো তাহলে অবশ্যই আসল ঠিকানাটা জেনে নেবে। যে কথা বলছিলাম সে কথায় ফিরে আসি। আপনি নিশ্চয়ই আমার কথা বলার ভঙ্গিতে বিরক্ত হচ্ছেন। আসলে আমি এক নাগাড়ে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি না, প্লিজ কিছু মনে করবেন না। ক্লান্ত হয়ে শুয়েছি, সঙ্গে সঙ্গে ঘুম এসেছে। দিনে ঘুমোলে আমি সবসময় স্বপ্ন দেখি। সেদিনও স্বপ্ন দেখেছি, দুঃস্বপ্ন। যেন একটা লোমশ ভাল্লুকের মতো লোক দরজা ভেঙে ঘরে ঢুকে পড়তে যাচ্ছে, হাতুড়ি দিয়ে দরজায় প্রচন্ড জোরে বাড়ি দিচ্ছে। তার হাতুড়ির শব্দে আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠে শুনি সত্যি সত্যি দরজায় কে যেন টোকা দিচ্ছে। আমি উঠে গিয়ে দরজা খুললাম। ভবঘুরে টাইপের একটা লোক দাঁড়িয়ে আছে, গায়ে চাদর, লম্বা লম্বা চুল, চোখ লাল। আমি বললাম, কাকে চান? রঞ্জু সাহেব বাসায় আছেন? আমি না জেনেই বললাম, উনি বাসায় নেই। আমার ইচ্ছে করছিল না যে ভাইয়া লোকটার সঙ্গে কথা বলে। আমার মনে হচ্ছিল লোকটা ভালো না। হয়তো একটু আগে একটা খারাপ স্বপ্ন দেখেছি বলে এরকম মনে হচ্ছে। কখন ফিরবেন? জানি না কখন ফিরবে। ভাইয়ার সঙ্গে আপনার কি দরকার? উনি আপনার ভাই? হুম। আপনার প্রয়োজনটা কি? একটা খবর ছিল। কি খবর? আড়ালে বলতে চাই। আমি হকচকিয়ে গেলাম। আড়ালে বলতে চাই মানে? এমন কি খবর লোকটার কাছে আছে যা আড়ালে বলতে চায়? তাছাড়া এখন আমাদের আশেপাশে কেউ নেই, এর চেয়ে আড়াল কি হতে পারে? খবরটা আপনার পিতা সম্পর্কে। বলুন। উনি কোথায় আছেন আমি জানি। বলুন কোথায় আছে? নারায়ণগঞ্জে থাকেন, একটা বিবাহ করেছেন, তার একটা কন্যা সন্তান আছে। আপনি কে? আমি কে তা দিয়ে আপনার প্রয়োজন কি? আমার খবর সত্য।
আমি রঞ্জু সাহেবকে খবর দিয়েছিলাম, তিনি বিশ্বাস করেন নাই, গালাগালি করেছেন, কিন্তু খবর তো সত্য। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম এবং এই প্রথম বুঝলাম যে আমি আসলে খুব শক্ত নার্ভের মেয়ে। অন্য কেউ হলে হইচই শুরু করে দিত। আমি কিছুই করলাম না, চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইলাম। সে দেশলাইয়ের কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে। আপনার পিতা যাকে বিবাহ করেছেন তার নাম সরজুবালা, হিন্দু মেয়ে, বিবাহ হয়েছে 4 বছর আগে। এসব খবর আপনি আমাকে দিচ্ছেন কেন? আপনার উদ্দেশ্য কি? লোকটা বিড়ি ধরালো, উৎকট গন্ধ। ঢাকা শহরে আমি কাউকে বিড়ি খেতে দেখিনি। ঢাকা শহরের রিকশাওয়ালারা পর্যন্ত সিগারেট খায়, এই লোকটা বিড়ি টানছে। আমি কঠিন গলায় বললাম, আপনার উদ্দেশ্য কি? আমি সামনের মাসের 1-2 তারিখে আবার আসবো। 3000 টাকা জোগাড় করে রাখবেন, আমি আপনাদের ঠিকানাটা দেব। আপনার নিজের ঠিকানা কি? আমার নিজের কোনো ঠিকানা নেই, আপনারা টাকাটা জোগাড় করে রাখবেন, সামনের মাসের 1-2 তারিখে আসবো। লোকটা চলে যাবার পর আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে মার ঘরে ঢুকলাম। মা ঘুমোচ্ছেন, ক্লান্ত পরিশ্রান্ত ছোটখাটো একজন মহিলা। তার চোখের কোণে পানির দাগ, কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছেন। আমি মার ঘর থেকে আপার ঘরে ঢুকলাম। আপা বলল, কার সঙ্গে কথা বলছিলি? কার সঙ্গে না, এক লোক ঠিকানা জানতে চাচ্ছিল। ও আচ্ছা, চা খাওয়াতে পারবি রেনু? পারবো। আমি চা বানিয়ে নিয়ে এসে দেখি আপা শাড়ি পাল্টাচ্ছে, চুল বেঁধেছে। আপাকে লাগছে ইন্দ্রাণীর মতো। আমি বললাম, কোথাও যাচ্ছ? হুম। কোথায়? আমার এক বান্ধবীর জন্মদিনে। আপা চায়ের কাপে চুমুক দিতে লাগলো। আমি তাকিয়ে আছি মুগ্ধ চোখে। এই সামান্য সাজেই কি সুন্দর যে আপাকে লাগছে! আল্লাহ কিছু কিছু মানুষকে এত সুন্দর করে বানান কেন? রেনু, আমি কি ঠিক করেছি জানিস? এখন থেকে সব বান্ধবীর জন্মদিনে যাব, বিয়ের অনুষ্ঠানে যাব। তাতে লাভ হবে কি জানিস? কারণ না কারো চোখে পড়ে যাব। আমার এখন খুব দ্রুত বিয়ে হওয়া দরকার। ভাইয়ার মাথা খারাপ হবার বেশি দেরি নেই। পুরোপুরি মাথা খারাপ হয়ে গেলে আমার আর বিয়ে হবে না। সুন্দরী মেয়ে বিয়ে না হওয়া মানে ভয়াবহ সর্বনাশ। মাঝে মাঝে তুমি খুব স্বার্থপরের মতো কথা বলো আপা। স্বার্থপরের মতো না, আমি বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলি। রূপবতীদের বুদ্ধিমতী হওয়াতে বাধার কিছু তো নেই। এই বাড়ি ছেড়ে দিতে হলে আমাদের অবস্থা কি হবে কখনো ভেবেছিস? কিছু একটা হবেই। কিছুই হবে না রেনু, যতদিন যাবে অবস্থা তত জট পাকিয়ে যাবে। ওই যে লোকটা তোকে বললো বাবার খোঁজ পাওয়া গেছে, দেখা যাবে সেটাও সত্যি। আমি চমকে উঠে বললাম, তুমি কথা শুনেছ? শুনবো না কেন, আমি তো বধির না, আমার কান খুব পরিষ্কার। ভাইয়ার সঙ্গে লোকটার যে কথা হয়েছে তাও শুনেছি। কিছু তো বলনি? বলবো কেন, একবারই আমি কিছু বলি না। তোমার কি ধারণা লোকটা সত্যি কথা বলছে? না, মিথ্যা বলছে। বিরাট ফ্রড বলেই টাকা চাচ্ছে। তবে সব মিথ্যার সঙ্গে খানিকটা সত্যি থাকে। অ্যাবসলিউট ট্রুথ বলে যেমন কোনো জিনিস নেই, অ্যাবসলিউট ফলস বলেও তেমন কিছু নেই। আপা উঠে দাঁড়ালো, আমাকে বলল, তুই আমার সঙ্গে রাস্তার মোড় পর্যন্ত আয়। চায়ের দোকানের কয়েকটা ছেলে আমাকে খুব বিরক্ত করে, একা একা যেতে ইচ্ছা করে না। আমি আপার সঙ্গে যাচ্ছি। আপা বলল, আয়, আমরা হাত ধরাধরি করে হাঁটি। আমি আপার হাত ধরলাম। আপা গলার স্বর নিচু করে বলল, রেনু, আমি প্রচন্ড আতঙ্কের মধ্যে বাস করি। কেন? আমার সারাক্ষণই মনে হয় শেষ পর্যন্ত আমার ভাগ্য হবে আভার মতো। সন্ধ্যাবেলায় সেজেগুজে সংসদ ভবনের রাস্তায় হাঁটাহাঁটি করতে হবে,
যাতে কোনো পুরুষ মানুষ দয়া করে এগিয়ে আসে। তুমি এসব কি বলছো আপা? না জেনে বলছি না রেনু, জেনেই বলছি। আভার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল। সব সে খুলে বলল, কিছুই গোপন করলো না। অসাধারণ একটা মেয়ে। ওর ঠিকানা আছে আমার কাছে। আমি কি ঠিক করেছি জানিস? একদিন এক গাদা গোলাপ ফুল নিয়ে আভার বাসায় উপস্থিত হব। কেন? একটা অসাধারণ মেয়ে, ফুল ছাড়া ওর কাছে যাওয়া যায় না। রেনু, একটা কথা বলি, তোর কাছে যে লোকটা এসেছিল, খবরদার ভাইয়াকে এই সম্পর্কে কিচ্ছু বলবি না। বেচারা এমনিতেই নানান সমস্যায় অস্থির হয়ে আছে, ওকে আর জড়ানো ঠিক হবে না। ভাইয়াকে আমি কিছুই বললাম না, খুব স্বাভাবিক আচরণ করতে লাগলাম। হইচই গল্পগুজব আগের চেয়ে আরো বেশি করলাম। ভাইয়া কোত্থেকে দড়ি কাটার এক ম্যাজিক শিখে এসেছে। ম্যাজিক দেখাতে গিয়ে ধরা খেয়ে গেল। আমরা খুব হাসাহাসি করতে লাগলাম। আমাদের দেখে কে বলবে যে আমাদের কোনো দুঃখ কষ্ট আছে? আবার কাছ থেকে ঠিকানা নিয়ে একদিন গেলাম আভাকে দেখতে। আভা ঘরেই ছিল। আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরলো। ও আল্লাহ, রেনু! রেনু! মা দেখো, রেনু এসেছে। রেনু! যেন আমি বিরাট বড় এক স্টার। আমার এ বাড়িতে আসা যেন ইতিহাসের বইয়ে লিখে রাখার মতো ঘটনা। কেমন আছো রেনু? ভালো আছি। তোমার ভাইয়া কেমন আছে? ভালো আছে। ও এখন শুধু পাগলদের সঙ্গে ঘুরঘুর করে, তাই না? হুম। আমি দুদিন দেখেছি, দুদিনই পাগলের সাথে। একদিন দেখি সে এক পাগলের গলা জড়িয়ে ধরে হাঁটছে। প্রায় চিৎকার করতে যাচ্ছিলাম, অনেক চেষ্টায় নিজেকে সামলালাম। আমি ওর সামনে পড়তে চাই না। কেন চান না? আভা হাসতে হাসতে বলল, এক সময় আমার অনেক স্বপ্ন ছিল রেনু। তোমার ভাইয়ের দরকার স্বপ্ন আছে এমন একটা মেয়ে। আমাকে দেখলে সে আবার আটকে যাবে। কাজেই তোমার যে আমার সঙ্গে দেখা হয়েছে, এই খবর তুমি চেপে যাবে এবং চেষ্টা করবে যেন দুলু নামের মেয়েটার সঙ্গে তার বিয়ে হয়। মনে থাকবে? আমি জবাব দিলাম না। আভা ক্লান্ত গলায় বলল, পুরুষ মানুষ সম্পর্কে আমার মোহ ভঙ্গ হয়েছে রেনু। আমি আর কোনোদিন কোনো পুরুষকে বিয়ে করে সুখী হতে পারবো না। মাকড়সা দেখলে আমার যেমন ঘেন্নায় শরীর কেমন করতে থাকে, পুরুষ মানুষ দেখলেও আমার এমন হয়। যাকে সব কথা। রেনু, তোমার চোখ কিন্তু আরো সুন্দর হয়েছে। কোনো কথা না বলে তুমি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকো তো। আভা আবার বাসা থেকে ফিরবার পথে আমার কেন জানি মনে হলো ওই মানুষটার সঙ্গে আমার দেখা হবে। দেখা হবেই। এবং অল্প কিছু সময় তিনি যদি আমার সঙ্গে কথা বলেন, তাহলে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আমার মনে হতে লাগলো তিনিও আভা আপার মতো আমার চোখের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলবেন, আরে, তোমার চোখ দুটি তো ভারী সুন্দর। আমি ওই রাস্তায় অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা মিলিয়ে অন্ধকার হয়ে গেল। গুন্ডা ধরনের এক ছেলে আমার কাছে এসে বলল, এই যে আপনি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছেন, কেস কি? আমি বাসায় ফিরলাম। রিক্সা করে কাঁদতে কাঁদতে ফিরলাম। কেন কাঁদছিলাম নিজেও জানি না। রিক্সাওয়ালা দরদ মাখা গলায় বলল, কি হয়েছে আপনার? কি হয়েছে? কি যে আমার হয়েছে তাকে আমি নিজেই জানি। বাসা ছেড়ে দেওয়ার জন্য যে 1 মাস সময় দেওয়া হয়েছিল, সেই 1 মাস 7 দিন আগে পার হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, কেউ কিছু বলছে না। সুলাইমান চাচার 3 মেয়ে এবং তাদের স্বামীদের সঙ্গে আমাদের বেশ কবার দেখা হয়েছে। তারা আমাদের কিছু বলেননি। সবাই এমন ভাব করছেন যেন আমাদের দেখতে পাননি। কোনো বিচিত্র কারণে আমরা অদৃশ্য হয়ে আছি। সামনে থাকলেও আমাদের দেখা যায় না। রহস্যটা কি আমরা বুঝতে পারছি না। তবে সবাই এক ধরনের অনিশ্চয়তায় ভুগছি। না, সবাই না। ভাইয়া কোনো কিছুতেই ভুগছে না।
সে তার জাপানি ভাষা নিয়ে ব্যস্ত। তার জাপানি ভাষার ফাইনাল পরীক্ষা, পাশ করলে সার্টিফিকেট পাবে। তার ধারণা একজন পাশ করলেও সে পাশ করবে না। সবকিছু ছেড়ে ছুড়ে এখন সে জাপানি পড়ছে। খাবার টেবিলেও জাপানি ভাষা ছাড়া অন্য কোনো কথা বলছে না। বুঝলি খুকি, আমরা যেমন এক দুই করে জিনিস বুনি, জাপানিরা তা করে না। তারা এক এক রকম জিনিসের জন্য এক এক ধরনের এক দুই ব্যবহার করে। জাতি হিসেবে এরা খুবই পাগলা। তোমার কথা কিছুই বুঝলাম না। সমতল জিনিস যেমন রুমাল, তক্তা, এইসব গোনার জন্য তাদের একরকম সংখ্যা। 1 হলো ইচিমাই, 2 হলো নিমাই, 3 হলো সানমাই। আবার জন্তু এবং মাছ গোনার জন্য অন্যরকম সংখ্যা। 1 হলো ইপ্পিকি, 2 হলো নিহিকি, 3 হলো সানবিকি। লম্বা জিনিস যেমন কলম, গলা, ছাতা, এগুলি গোনার জন্য অন্যরকম সংখ্যা। 1 হলো ইপ্পোনা, 2 হলো নিহন, 3 হলো সানবন। পাগল নাকি? অফকোর্স পাগল। ওরা যখন শোনে আমরা সবকিছু গোনার জন্য 1 2 ব্যবহার করি, তখন ওরাও চোখ কপালে তুলে বলে, পাগল নাকি? মা এবং আপা কেউই ভাইয়ের এসব আলাপে অংশগ্রহণ করে না। আপা মাঝে মধ্যে কিছু বললেও মা কখনো বলেন না। ভাইয়ার সঙ্গে তার ঠান্ডা যুদ্ধ এখনো চলছে। ভাইয়া বেশ কবার মিটমাটের চেষ্টা করেছে, লাভ হয়নি। মা আরো ঠান্ডা হয়ে গেছেন। বলা যেতে পারে বাসার পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আপার টিচার তার 2 বন্ধুকে নিয়ে এসেছিল। অনেকক্ষণ গল্প টল্প করলেন, চা খেলেন, ফাঁকে ফাঁকে অসংখ্য প্রশ্ন করলেন। উত্তর যা পেলেন তার কোনোটিই তার পছন্দ হলো না। কিছু কিছু উত্তর শুনে রীতিমতো ভড়কে গেলেন। প্রশ্নের উত্তর বেশিরভাগই দিল ভাইয়া। সে না দিয়ে যদি আমি দিতাম তাহলে হয়তোবা কিছুটা সামলে দিতাম। ভাইয়া সে সুযোগ দিল না। প্রশ্নের উত্তরগুলি এরকম: স্যার, এই বাড়ি কি আপনাদের নিজের? ভাইয়া: পাগল হয়েছেন, ভাড়া বাড়ি, তাও অনেকদিন ভাড়া দেওয়া হচ্ছে না, যে কোনো মুহূর্তে বের করে দেবে। স্যার: গ্রামের বাড়িতে নিশ্চয়ই জমি জমা আছে? ভাইয়া: কিছুই নেই, সামান্য ছিল, বাবা তা বিক্রি করে ক্যাশ টাকা করেছিলেন ব্যবসার জন্য। পাটের ব্যবসায় লাগানো হয়েছিল, লাভ হয়নি, আমও গেছে, ছালাও গেছে। স্যার: আপনার বাবা ব্যবসা করেন? ভাইয়া: বাবা যা করেন তাকে ব্যবসা বলা ঠিক হবে না, তাতে ব্যবসা শব্দটার অমর্যাদা হবে। বাবাকে ভদ্র ফেরিওয়ালা বলতে পারেন। তিনি এক জায়গার জিনিস অন্য জায়গায় আনেন। স্যার: ইনি কি আছেন বাসায়? ভাইয়া: না, উনি যে কোথায় আছেন আমরা তা জানি না। 4 মাস ধরে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। স্যার পুরোপুরি ঘাবড়ে গিয়ে: কেন? ভাইয়া: বুঝতে পারছি না, সম্ভবত আমাদের পছন্দ করেন না। এ জাতীয় বাক্যালাপের পর বিয়ের কথা 100 হাত পানির নিচে চলে যাওয়ার কথা, গেলেও তাই। ভদ্রলোক শুকনো মুখে চলে গেলেন। আপা বলল, আবার আসবে, 1 সপ্তাহের মধ্যে আসবে। কোনো জায়গায় কিছু ঠিক করতে না পেরে আসবে। ঠিক করতে পারবে না কেন? চেহারার দিকে তাকিয়ে বুঝিস না? ঘোড়ার মতো মুখ। এই চিজকে কেউ শখ করে বিয়ে করবে? আমার কাছে আসা ছাড়া গতি নেই। আবার আসবে, শেষ মুহূর্তে আসবে। যদি আসে তুমি রাজি হবে? জানি না, হয়তো হব। এখানে থাকতে ইচ্ছা করছে না, পালিয়ে যেতে ইচ্ছা করছে। ঘোড়া টাইপ একটা ছেলেকে বিয়ে না করলে পালানো যাবে না। তুমি এমন হয়ে যাচ্ছ কেন? আপা সরু চোখে তাকালো। সে আরো সুন্দর হয়েছে, যত দিন যাচ্ছে ততই সুন্দর হচ্ছে। এটাও আমাদের জন্য ভয়ের কথা। সুন্দরী মেয়েদের সমস্যার অন্ত নেই। বাসার সামনে আজে বাজে ধরনের কিছু ছেলে এসে জটলা পাকায়। এর মধ্যে একজনকে দেখলে ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে মোটর সাইকেলে চড়ে আসে, মাথা ভর্তি বাবরি চুল, চোখ সানগ্লাসে ঢাকা। সে একা আসে না, তার কোমর জড়িয়ে ধরে আরেকজন বসে থাকে। সেইজন রোগা টিংটিঙে, সম্ভবত চামচা টাইপের কেউ। চোখে সানগ্লাসওয়ালা মোটর সাইকেল থেকে নেমে পা ফাঁক করে দাঁড়ায়।
চামচাটা পান এনে দেয়, সিগারেট এনে দেয়, পাশে দাঁড়িয়ে হা হা করে হাসে। আমাদের বাসাটাই যে এদের লক্ষ্য তা অত্যন্ত পরিষ্কার, কারণ এরা তাকিয়ে থাকে আমাদের বাসার দিকে। কোনো কোনো দিন 2টা মোটরসাইকেলে করে 4জন এসে উপস্থিত হয়। এরা কখনো বসে না, পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে। সম্ভবত দাঁড়িয়ে থাকাটাই স্টাইল। এক বিকেলে সানগ্লাসওয়ালা আমাদের বাসার কড়া নাড়ল। আমি দরজা খুললাম। বিস্ময়ের প্রথম ধাক্কা সামলে নিয়ে বললাম, কি চান? সানগ্লাসওয়ালা বলল, আগুন দরকার, দেশলাই আছে? আমি দেশলাই এনে দিলাম। সে সিগারেট ধরাতে ধরাতে বলল, মীরা কি বাসায়? হ্যাঁ, বাসায়। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। সে লম্বা লম্বা পা ফেলে মোটরসাইকেলের দিকে রওনা হলো। আমি বললাম, দেশলাই দিয়ে যান। ও সরি, ক্যাচ ধরো তো, বলে দূর থেকেই দেশলাই ছুড়ে দিল। তার সঙ্গীরা হেসে উঠল। আমি কঠিন মুখে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। এর বেশি আমার আর কি বা করার আছে? আমাদের পাশের বাড়ির ভাড়াটের স্ত্রী একদিন এসে কথায় কথায় আমার মাকে বললেন, আপা, বড় মেয়েটাকে আপনি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। মা বললেন, কেন? সবাই কি সব বলা বলি করে, শুনে ভয় লাগে, শেষটায় যদি কোনো কেলেঙ্কারি হয়। কি বলা বলি করে? গুন্ডা টাইপের ছেলে রোজ আসে, এদের বিশ্বাস নেই। ধরুন খালি বাসায় এরা যদি কোনোদিন এসে মেয়েটা উঠিয়ে নিয়ে যায়, তখন কি করবেন? এরকম তো হচ্ছে আজকাল, খবরের কাগজ খুললেই দেখা যায় অপহরণ, ধর্ষণ। আপা, আপনি মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, কিংবা দূরে কোথাও পাঠিয়ে দিন। এই জাতীয় কথায় আতঙ্কগ্রস্ত হওয়া স্বাভাবিক। আমরা আতঙ্কগ্রস্ত হই, কিন্তু ভাইয়া নির্বিকার। সে হাসতে হাসতে বলল, যারা ঘন্টার পর ঘন্টা পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে তাদেরকে নিয়ে ভয়ের কিছু নেই। এরা হার্মলেস ভেজিটেবল, কাজকর্ম নেই বলে দাঁড়িয়ে থাকে। আমি ভাইয়াকে বললাম, তুমি তাদের কিছুই বলবে না? কিছু বললে ওদের গুরুত্ব দেওয়া হবে, এটাই ওরা চাচ্ছে। কিছু না বলাই ভালো। ওদের কাণ্ড কারখানা কিন্তু আমার ভালো লাগছে না। ওরা কোনো একটা মতলব করছে। মানুষের বাড়ির সামনে পা মেলে দাঁড়িয়ে কেউ মতলব করে না। তুই খামখা চিন্তা করিস না। চিন্তা করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। অতি তুচ্ছ সব সমস্যা নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না, কিন্তু আমাদের সামনে বিশাল সমস্যা। বিশাল সমস্যাটা কি? যথাসময়ে জানতে পারবি। এখনই বল। ভাইয়া হাসতে হাসতে বলল, মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। ছোটখাটো সব লক্ষণ আমার মধ্যে প্রকাশ পাচ্ছে। রাস্তায় নামলেই পরিচিত লোকজনদের দেখি, যারা আসলে ত্রিসীমানার বাইরে। যেমন গতকাল রেস কোর্সের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি, পাবলিক লাইব্রেরির দিকে। কি মনে করে যেন ডান দিকে তাকালাম, দেখি সুলাইমান চাচা রেস কোর্সের ভেতর একটা গাছের নিচে বসে আছেন। কি বলছো তুমি? হ্যাঁ, তাই। বসে বসে বাদাম খাচ্ছেন, আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন। প্রচন্ড একটা শক খেলাম। ছুটে গেলাম, দেখি সুলাইমান চাচা নেই, অন্য একজন। এটা তো ভাইয়া এমন কোনো অস্বাভাবিক ব্যাপার না। একবার ঘটলে অস্বাভাবিক না, বারবার ঘটলেই অস্বাভাবিক। আমি আভাকে দেখেছি 3বার, অথচ কোনোবারই আভা ছিল না, ছিল অন্য মহিলা। একবার দেখলাম আভা রিক্সা করে যাচ্ছে, আমাকে দেখে ডাকলো, এই এই। আমি রাস্তার ওপাশে ছিলাম, দৌড়ে পার হলাম। আর একটু হলে একটা টেম্পোর নিচে পড়তাম। যাই হোক, রাস্তা পার হয়ে দেখি অন্য মেয়ে। তারপর বাবার কথা ধর, বাবাকে তো প্রায়ই দেখি। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি। সে সহজ গলায় বলল, নানান ঝামেলা এবং যন্ত্রণায় ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া পাগলের সঙ্গে সবসময় ঘোরাঘুরি করি, সেটাও একটা ব্যাপার। এখনো পাগলের সঙ্গে ঘোরাঘুরি করো? হুম, করি। মানুষ হিসেবে এরা অসাধারণ, অতি ভদ্র।
আমি ওদের সঙ্গে জাপানি ভাষায় কথা বলি। ওরা এমন ভাব করে যেন কথা বুঝতে পারছে, কিছু কিছু আবার বুঝতেও পারে। ভাইয়া চুপ করো তো। আচ্ছা যা, চুপ করলাম। চা খাবে? চা বানিয়ে আনবো? নিয়ে আয়। আজ তুমি বেরোবে না? না, শরীরটা ভালো লাগছে না। চা এনে দেখি ভাইয়া চাদর গায়ে ঘুমোচ্ছে। তার গায়ে জ্বর, বেশ ভালো জ্বর। বিকেলে জ্বর গায়ে এসে বেরোলো। টিউশনি আছে, ছাত্রের পরীক্ষা। টিউশনি মিস করলে সমস্যা হবে। ছাত্রের মা ভয়ঙ্কর কড়া। এই টিউশনি হাতছাড়া করা যাবে না। এরা টাকা ভালো দেয়। আমি বললাম, তুমি আমাকে ঠিকানা দাও ভাইয়া, আমি পড়িয়ে আসি। জ্বর গায়ে তুমি বেরোতে পারবে না। ভাইয়া হাসতে হাসতে বলল, জ্বরকে পাত্তা দিলে জ্বর মাথায় চড়ে বসবে। অসুখ বিসুখ হলে এদের অগ্রাহ্য করতে হয়। অগ্রাহ্য করলে এরা লজ্জায় পালিয়ে যায়। এদের লজ্জা বেশি। ভাইয়া রাতে প্রবল জ্বর নিয়ে ফিরল। কয়েকবার বমি করে নেতিয়ে পড়ল। আমি এবং আপা সারা রাত জেগে রইলাম। মা দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখলেন, ভেতরে ঢুকলেন না। আশ্চর্য, এখনো তার রাগ পড়েনি। ঘরে থার্মোমিটার নেই, তাপ কত দেখতে পারছি না। ভাইয়া আচ্ছন্ন অবস্থার মধ্যে আছে, মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছে। টকটকে লাল চোখ, ঠোঁট শুকিয়ে কালচে হয়ে গেছে, কিন্তু মুখ হাসি হাসি। আপা বলল, ভাইয়া কেমন লাগছে? ভাইয়া বলল, কামিনারি দে দেনতেও গা কিয়েম সেতা। এর মানে কি? মানে হচ্ছে বজ্র পড়ায় বাতি নিভে গেল। ঘুমোতে চেষ্টা করো তো ভাইয়া। চেষ্টা করছি, লাভ হচ্ছে না। পৃথিবী যে নিজের অক্ষের ওপর ঘোরে, এই ব্যাপারটা আগে বিশ্বাস করিনি, এখন করছি। আমার চারিদিক বন বন করে ঘুরছে। জয় বিজ্ঞান। আমি বললাম, চুপচাপ শুয়ে থাকো। ভাইয়া হাসতে হাসতে বলল, শুয়েই তো আছি, দাঁড়িয়ে আছে নাকি? শেষ রাতের দিকে ভাইয়ার জ্বর একটু নামলো। সে বিছানায় উঠে বসলো, আমাদের দিকে তাকিয়ে বলল, খুব ট্রাবল দিয়েছি, যা এখন ঘুমোতে যা। শরীর ভালো লাগছে? খানিকটা লাগছে। মা কি জেগে আছে? হুম, বারান্দায় বসে আছে। মাকে ডেকে আনতো, মার রাগ ভাঙাবার ব্যবস্থা করি। মা ঘরে এলেন। ভাইয়া বলল, বসো মা। মা বসলেন না, দাঁড়িয়ে রইলেন। তার স্বাস্থ্য যে এতটা খারাপ হয়েছে আগে লক্ষ্য করিনি। ছায়ার মতো একজন মানুষ। ভাইয়া হাত বাড়িয়ে মার হাত ধরল, মাকে টেনে পাশে বসিয়ে বলল, বাবা কোথায় আছেন এ সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করে একটা থিওরি বের করেছি, তোমাকে বলি শোনো। বাবার একটা চিঠির কথা তোমার মনে আছে, যেখানে বেনাপোল বর্ডার দিয়ে সুপারি আসার কথা লেখা? ওই চিঠি থেকে আমার ধারণা হয়েছে বাবা বেনাপোল গিয়েছিলেন, তারপর লোভে লোভে বর্ডার ক্রস করেছেন। ব্যবসার জন্যও হতে পারে, আবার দেশ দেখার জন্যও হতে পারে। তার তো ঘোড়ার বাতিক আছে। ওইখানে ইন্ডিয়ান পুলিশের হাতে ধরা পড়েছেন, তারা বাবাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। খবরে দেখেছি কলকাতার জেলে 70 জনের মতো বাংলাদেশি আছে। বিনা পাসপোর্টে যারা যায় তাদের 6 মাসের মতো জেল হয়। 6 মাস প্রায় হতে চললো। আমার ধারণা বাবার ফিরে আসার সময় হয়েছে। আমরা সবাই হতভম্ব হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া বলল, আমি কলকাতায় খোঁজ নেবার চেষ্টা করেছি, লাভ হয়নি। নিজেই যাব, পাসপোর্ট করেছি। এই দেখো পাসপোর্ট। ভাইয়া তোষক উল্টে পাসপোর্ট বের করলো। মা শোনো, তুমি যে ভাবো বাবার ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা ঠিক না। আমার কোনো বন্ধু বান্ধব নেই মা, বাবা ছিলেন বন্ধুর মতো।
তুমি যতটুকু আগ্রহ নিয়ে বাবার জন্য অপেক্ষা করছো, আমি তার চেয়ে কম আগ্রহ নিয়ে অপেক্ষা করছি না। বাবা একদিন ফিরে আসবে এবং হাসতে হাসতে বলবে, ফানি ম্যান, ভেরি ফানি ম্যান। এটা শোনার জন্য আমি কতটুকু ব্যস্ত তা তুমি কখনো বুঝবে না। আমি জ্বরে মরে যাচ্ছিলাম, তুমি দরজায় উঁকি দিয়ে দেখলে, একবার ভেতরেও ঢুকলে না। তোমার এই অপরাধ কখনো ক্ষমা করব না বলে ভেবেছিলাম, কিন্তু মত পাল্টেছি। তোমাকে ক্ষমা করা হলো। এখন তুমি ঘুমোতে যাও মা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। মা ঘর থেকে চলে যাবার পরপর আমি বললাম, তুমি যে কথাটা বললে তা কি নিজে বিশ্বাস করো? ভাইয়া রাগী গলায় বলল, বিশ্বাস করবো না কেন? বিশ্বাস না করলে পাসপোর্ট করিয়েছি শুধু শুধু? আমি নিচু গলায় বললাম, আমার কাছে একটা লোক এসেছিল। সে ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, চুপ কর, পাগলের মতো কথা বলবি না। একজন একটা কথা বললেই বিশ্বাস করতে হবে? সত্যি হতেও তো পারে। ভাইয়া চোখ লাল করে বলল, যা তুই আমার সামনে থেকে, গেট আউট, গেট আউট। মা ভাইয়ার চিৎকার শুনে ছুটে এসে বললেন, কি হয়েছে? ভাইয়া হাসি মুখে বলল, কিছুই না, রেনুকে একটা হিটলারি ধমক দিয়ে দেখলাম, ধমক দিতে পারি কিনা। ভালো কথা মা, তোমাদের বলতে ভুলে গেছি, আমার একটা চাকরি হচ্ছে। দুলুর বাবা মন্ত্রী সাহেব নিজেই আমাকে ডেকে চাকরি দিতে চেয়েছেন। ভালো একটা খবর ভেবেছিলাম চাকরি পাবার পর দেব, আগে ভাগেই দিয়ে ফেললাম। এখন দয়া করে একটু হাসো মা, অনেকদিন তোমার মুখের হাসি দেখি না। দ্বিতীয় দিনে ভাইয়ার জ্বর দুপুরবেলার দিকে খুব বাড়লো। একবার বমি করলো, বমির সঙ্গে টাটকা রক্ত। আমি হকচকিয়ে গেলাম। রক্ত কেন? ভাইয়া বলল, টনসিল থেকে রক্ত আসছে। খামাখা মুখ এরকম করিস না, জ্বর নেমে যাচ্ছে। সত্যি সত্যি বিকেলের দিকে জ্বর নেমে গেল। ভাইয়ার অসুখের কথা কাউকে আমরা বলিনি, কিন্তু দুলু আপা কোত্থেকে যেন খবর পেয়ে চলে এলেন। একবার ভাইয়ার ঘরে উকি দিয়ে আমার সঙ্গে গল্প করতে লাগলেন। অনেকদিন তুই আমাদের বাসায় আসিস না, কারণটা কি বলতো? আমি হাসতে হাসতে বললাম, মন্ত্রীর বাড়ি যেতে ইচ্ছা করে না, তবু একদিন গিয়েছিলাম। গেটে পুলিশ ধরলো, হ্যানত্যান কত প্রশ্ন, কার কাছে যাবেন, কেন যাবেন, শেষে রাগ করে চলে এসেছি। দুলু আপা প্রসঙ্গ পাল্টে বললেন, দুদিন পর পর তোর ভাইয়ার জ্বর হয় কেন বলতো? জানি না, অকারণে রোদে ঘোরাঘুরি করে, জ্বর হবে না তো কি? আমি দুদিন দেখেছি, ঝাঝা রোদে হাঁটছে, সঙ্গে পাগল ধরনের একজন মানুষ। পাগল ধরনের না আপা, সত্যিকারের পাগল। ভাইয়া আজকাল পাগল ছাড়া কারোর সঙ্গে মেশে না। তোমার সঙ্গে ভাইয়ার খুব মিল হবে, তুমিও পাগল। দুলু আপার মুখ টকটকে লাল হয়ে গেল, খানিকটা লজ্জায়, খানিকটা আনন্দে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে একটি মেয়ের লজ্জা এবং আনন্দ মেশানো লালচে মুখ। দুলু আপার দিকে তাকিয়ে এত ভালো লাগছে। আমি বললাম, আপা, তোমার বিয়ের কথা হচ্ছে, এটা কি সত্য? মোটেই সত্য না। আর একটা কথা বলি তোকে, তুই যে আমাকে একবার বলেছিলি চিঠি লিখতে, আমি ঠিক করেছি লিখবো। খুব ভালো করেছো, আমার কাছে দিও, পৌঁছে দেব। তোকে পৌঁছাতে হবে না, আমার চিঠি আমিই পৌঁছাবো। আমি বললাম, ভাইয়া জেগে আছে, আপা তুমি কি তার সঙ্গে দেখা করবে? দুলু আপা দ্বিতীয়বার লজ্জায় লাল হয়ে বললেন, না, আমি যাই রেনু, তোর ভাইয়ার জ্বর বাড়লে আমাকে খবর দিস, মন্ত্রীর মেয়ে বলে অবহেলা করিস না। ভাইয়ার জ্বরের তৃতীয় দিনের কথা। মা ঘরে নেই, তার এক মামাতো ভাইয়ের বাড়িতে গেছেন, সম্ভবত টাকা ধার করতে গেছেন। ঘরে একটি টাকাও নেই। আমিও আমার অভ্যাস মতো ঘুরতে বের হয়েছি। হাঁটাহাঁটি করছে ওই রাস্তায়, যদি মবিনুর রহমান নামের মানুষটার সঙ্গে দেখা হয়। একদিন না একদিন দেখা তো হবেই।
এইদিকেই কোথাও তার বাসা। এই রাস্তাতেই তাকে যাওয়া আসা করতে হয়। হাল ছেড়ে বসে থাকার কোনো মানে হয় না। বাসায় আছে শুধু আপা একা। ভাইয়ার বেশ জ্বর। সেই জ্বর নিয়েই আপার সঙ্গে হাসি তামাশা করছে। একসময় বলল, মুখ ভর্তি দাড়ি গোফ, গাল চুলকাচ্ছে। মীরা, রেজরটা এনে দে তো, দাড়ি কামাবো। আর শোন, বাবা 2-in-1 আয়নাটা আনতো। আপা রেজর এবং সাবান এনে দেখে ভাইয়া খাটের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আপা দরজা খুলে ছুটে বের হয়ে এলো। কাঁদতে কাঁদতে সানগ্লাস পরা ছেলেটার কাছে গিয়ে বলল, আমার ভাইয়া মরে যাচ্ছে। সানগ্লাস পরা ছেলে অসাধ্য সাধন করলো। একা ভাইয়াকে কোলে নিয়ে বের হয়ে এলো। বেবি ট্যাক্সি করে নিয়ে গেল হাসপাতালে। হাসপাতালে আপা ক্রমাগত কাঁদছিল। ছেলেটা আপাকে প্রচন্ড ধমক দিল, কান্নাকাটি করার এখন সময়? বিপদের সময় কান্নাকাটি একেবারে অসহ্য। চুপ করেন তো। ডাক্তাররা ভাইয়ার অসুখ ধরতে পারলেন না। তাদের চেষ্টার কোনো ত্রুটি অবশ্যই হলো না, কারণ দুলু আপার বাবা, সেচ ও যোগাযোগ মন্ত্রী, দুবার এসে রোগীকে দেখে গেলেন। তার নির্দেশে রোগীকে জেনারেল ওয়ার্ড থেকে কেবিনে নেওয়া হলো। চিকিৎসার জন্য একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। দুলু আপা সারাক্ষণ আছেন ভাইয়ার কাছে। কোনো রকম সংকোচ নেই। রোগীর গা স্পঞ্জ করতে হয়। দুলু আপা অত্যন্ত স্বাভাবিক গলায় বলেন, দেখি তলেটা আমার কাছে দাও তো, আমি গা স্পঞ্জ করে দিচ্ছি। ভাইয়া লাল চোখে দুলু আপার দিকে তাকিয়ে থেকে বলেন, কে, আভা নাকি? মাই গড, তুমি কোত্থেকে খবর পেলে? আমি তোমাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছি। তো কোথায় ডুব দিয়েছিলে বলো তো? দুলু আপা কিছুই বলেন না, চুপ করে থাকেন। তার চোখ মমতা ও বেদনায় ছলছল করে। ভাইয়া মারা গেলেন 19 দিনের দিন। সে কমায় চলে গিয়েছিলেন। শেষের 5 দিন আশেপাশের জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। মৃত্যুর আগে আগে পূর্ণ জ্ঞান ফিরে পেল। দুলু আপাকে দেখে বিস্মিত হয়ে বলল, আরে দুলু, তুমি তুমি এখানে কি করছো? দুলু আপা সবাইকে অগ্রাহ্য করে কাছে এগিয়ে গেলেন। ভাইয়ার হাত ধরে বিছানার কাছে বসলেন। ভাইয়া অস্বস্তি এবং লজ্জায় এতটুকু হয়ে গেল। সে তাকাতে লাগলো আমাদের দিকে। একটু চেষ্টাও করলো হাত ছাড়িয়ে নিতে। তার কিছুক্ষণ পর ভাইয়ার মৃত্যু হলো। আমি ঘর থেকে বের হয়ে এলাম। বারান্দায় সানগ্লাস পরা ছেলেটা একা একা দাঁড়িয়ে। তার চোখে আজ সানগ্লাস নেই। সে কাঁদছে। ময়লা রুমালে ক্রমাগত চোখ মুছছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমার ভাই ফানি ম্যান আজ মারা গেছে। সে তো কাঁদবেই। সে একা কেন? সমস্ত পৃথিবীর মানুষকে আজ চিৎকার করে কাঁদতে হবে। শুধু আমি কাঁদবো না। আমি কিছুতেই কাঁদবো না। আমি রাস্তায় রাস্তায় সুখী মেয়ের মতো ঘুরে বেড়াবো। ভাইয়ার ঘর থেকে বের হয়েই দেখি বারান্দায় রেলিং ধরে আভা দাঁড়িয়ে আছে। আপা তাকে খবর দিয়ে এনেছে। সে ঘরে ঢোকেনি, দাঁড়িয়ে আছে বারান্দায়। আমাকে দেখে পূর্ণ দৃষ্টিতে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, আমার ভাইয়া ফানি ম্যান রঞ্জু মারা গেছে। আভা কিছুই বলল না, ঘরে ঢুকলো না বা উকি দিয়েও দেখলো না। ক্লান্ত পায়ে হাসপাতালের লম্বা করিডোর দিয়ে হেঁটে যেতে লাগলো। আভার গায়ে আকাশি রঙের শাড়ি। এ শাড়ি সে ইচ্ছা করেই পরে এসেছে। ফানিম্যান রঞ্জুর নীল শাড়ি খুব পছন্দ। কে জানে, কোনো এক উপলক্ষে এই নীল শাড়ি হয়তো সেই আভাকে কিনে দিয়েছে। এ পৃথিবী পরম রহস্যময়। হাসপাতাল থেকে রাস্তায় নামা মাত্র আমি যে মানুষটিকে এতদিন ধরে খুঁজছি তার দেখা পেলাম। তিনি প্রথম দিনের মতো রিক্সা করে ফিরছেন, হাতে বাজারের ব্যাগ। আমি ছুটে গিয়ে বললাম, কেমন আছেন? তিনি বিস্মিত গলায় বললেন, চিনতে পারছি না তো, কে?
চিনতে পারছেন না? না, তুমি কে? ওখানে কি দেসুকা? ভদ্রলোক অবাক হয়ে বললেন, এর মানে? আমি শান্ত গলায় বললাম, এটা জাপানি ভাষা, আপনি বুঝবেন না। ভদ্রলোক রিকশা থামিয়েছেন। আমি এগিয়ে যাচ্ছি। প্রতি মুহূর্তেই অপেক্ষা করছি তিনি পেছন থেকে কোমল গলায় ডেকে উঠবেন, রেনু, এই রেনু। আর আমি তাকে কাঁদতে কাঁদতে বলবো, জানেন এই কিছুক্ষণ আগে আমার ভাই মারা গেছে। ওর নাম রঞ্জু, ফানিম্যান রঞ্জু। আকাশ মেঘলা হয়ে আছে। সন্ধ্যা হতে বেশি বাকি নেই। অল্প কিছুক্ষণের মধ্যেই শহরের সমস্ত হলুদ বাতি জ্বলে উঠবে। কুৎসিত নোংরা শহরটাকে মনে হবে সোনালী শহর। শেষ হলো হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস আশাবরী। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।